একদিকে পুলিশের গোপন প্রতিবেদনে বলা হচ্ছে ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, এনসিপি নেতা জুলাই যোদ্ধা তাদেরকে আক্রান্ত হতে পারে। এই ঘটনাগুলো পুলিশের নোটে প্রতিবেদনে সতর্কতা জারিতে আমরা যখন দেখতে পাচ্ছি, অন্যদিকে পত্রিকাতে খবর হচ্ছে আওয়ামী লীগ নাকি টার্গেট করছে আগস্ট মাসকে। এই আগস্টেই তাদের পতন হয়েছিল। ৫ আগস্ট তাদের পতন দিবস, যেমন তেমনি ১৫ আগস্ট ইতিহাসের সব থেকে ভয়াবহ অধ্যায়, বাংলাদেশে ৭১ পরবর্তী সময়ে সব থেকে ভয়াবহ অধ্যায় ১৫ আগস্ট, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল। এই আগস্টেই ২১শে আগস্ট গ্রেনেড হামলার শিকার হতে হয়েছিল শেখ হাসিনা সহ নেতাকর্মীদের। আগস্ট অনেক ঘটনাবহুল তাদের জন্য, এবং আগস্ট মূলত তাদের জন্য ভয়াবহ শোকের মাসেই পরিণত হয়েছে। সেই আগস্টকেই তারা টার্গেট করছে, এবং সেই টার্গেট করতে গিয়ে অন্তত ২ ডজন কমিটি গঠন করেছে তারা। এরকম তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। আসলেই কি সত্যি? তাহলে ২৩শে জুন কেন্দ্র করে কোনো পরিকল্পনা তাদের নেই? আগস্টকে টার্গেট করছে তারা। সেই টার্গেটটা কি টার্গেট? সহিংসতা, নাকি ফিরে আসার চেষ্টা, নাকি নিজেদের রাজনীতির অধিকার ফিরে পাওয়ার মোক্ষম সময় তারা মনে করছে? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, পূর্বাপর আলোচনায় কি বেরিয়ে আসে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, আওয়ামী লীগ আগস্টে সরব হচ্ছে, এরকম একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দৈনিক কালবেলা। কালবেলার প্রতিবেদন বলছে যে এই উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ওদিকে পুলিশ বলছে ২৩শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে পারে। কি বলছে কালবেলা? কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আওয়ামী লীগের, ২ ডজন কমিটি গঠন। এই উপলক্ষে ২ ডজন কমিটি গঠন করেছে, ২৪টা কমিটি, মানে অনেক বড়। সারা দেশে হলে জেলা পর্যায়ে অন্তত ৬৪টা কমিটি তো হওয়ার কথা, কিন্তু এখানে ২ ডজনের কথা বলা হচ্ছে। চলুন একটু জানি কি বলছে তারা। আসন্ন আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার প্ল্যান আওয়ামী লীগের। এজন্য নানা কৌশলে সংগঠিত ও সক্রিয় হচ্ছে তারা। এই খবর যখন দিচ্ছে তারা, তখন আজকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে মাদারীপুরে, ফেনীতে এবং ঢাকার পল্টনে সহ দেশের বিভিন্ন জায়গায় আজকেও কিন্তু তারা শোডাউন করার চেষ্টা করেছে, মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। এবং মাদারীপুরের ঘটনায় অন্তত ৪০ জনেরও বেশি আসামি করে মামলা দায়ের হয়েছে। সেখানে ৬ জনকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, আরও গ্রেপ্তার অভিযান চলছে, এরকম খবর আমরা গণমাধ্যমে দেখেছি। কালবেলা আরও বলছে, নিষিদ্ধ থাকার পরও এরই মধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ প্রায় ২ ডজন কমিটি গঠন করেছে তারা। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছুটা চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন, তবে এসব নেতা এলাকায় চুপচাপ করে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে, কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমানে সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছে না। অর্থাৎ ডক্টর ইউনূস অনেকটা একা হয়ে পড়েছেন, বিএনপির কেউ ডক্টর ইউনূসের পক্ষে কথা আর বলেন না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে বলেছেন, শেখ হাসিনা ও ভারতের প্রধান টার্গেট ছিল ইউনূস, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ডক্টর ইউনূস প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ওরে বাবা, ডক্টর ইউনূস নাকি চোখে চোখ রেখে কথা বলেছেন। চোখে চোখ রেখে কথা যখন ডক্টর ইউনূস বলেছেন, তখন মোদির সঙ্গে একটুখানি সাক্ষাৎ পাওয়ার জন্য প্রতিনিয়ত তাকে লবিং করতে দেখেছি, এবং অবশেষে যে সাক্ষাৎটা তিনি পেয়েছেন সেই সাক্ষাৎ নিয়ে বাংলাদেশে ফলাও করে প্রচার করতে দেখেছি, এবং সেই সাক্ষাতে তিনি ব্যর্থ বদনে ফিরেছেন, এরকমটাও আমরা দেখেছি। চোখে চোখ রেখে এমন কথাই বলেছেন যে ভারতকে তিনি ইলিশ মাছ উপহার পাঠিয়েছেন। শেখ হাসিনার পাঠানো ইলিশ মাছের সমালোচনা একদিকে করেছেন, অন্যদিকে ইলিশ পাঠিয়েছেন। চোখে চোখ রেখে কথা বলার বিষয় শুধুমাত্র একটাই দেখা গেছে, সেখানে চোখ ছিল না আদতে, অন্যের চোখ ছিল। কখনো চীনে গিয়ে, কখনো এখানে গিয়ে, ওখানে গিয়ে ওই ভারতের 7 সিস্টার্স নিয়ে একটা মন্তব্য করা, কটু কথা বলা, ওই চিকেন নেক নিয়ে একটা কটু কথা বলা। কটু কথাটা তো দুর্বলরা বলে,
সবলরা চোখে চোখ রেখে কথা বলে। এই যে জিয়াউর রহমানের সঙ্গে ইউনূসের তুলনা করা হচ্ছে, কোথায় জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা আর কোথায় ইউনূসের বিতর্কিত ১.৫ বছরের আয়ামে জাহিলিয়ার যুগ, এর সঙ্গে কি তুলনা হয়? কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসের মধ্যেই এক ধরনের মাজেজা খুঁজে পান। ডক্টর ইউনূস যে ১.৫ বছরে দেশের সব কিছুকে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছেন, দেশের সঙ্গে গোলামির চুক্তি মানে দেশের গোলামির চুক্তি আমেরিকার সঙ্গে করেছেন, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এবং তার পরিণতি আমাদেরকে কত বছর কতকাল পোহাতে হয়, সেই টেনশনে যখন আমরা আছি তখন এরকম বয়ান তারা দিচ্ছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সংস্কার আনা, মার্কিন চুক্তি, দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এসব কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানে আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত। যদি মানে ভারতের টার্গেট কিংবা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে মানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, এটাকে যদি মেনে নিই, তাহলে ডক্টর ইউনূস কার এজেন্ডা বাস্তবায়ন করেছেন? আমেরিকার ডিপ স্টেটের, নাম্বার 1। নাম্বার 2, আইএসআইয়ের, পাকিস্তানি আইএসআইয়ের। পাকিস্তানের জাহাজ সরাসরি এনে পাখির খাদ্যের নামে মাদক বাংলাদেশে সরবরাহ করার ঘটনা তো ডক্টর ইউনূসের আমলেই আমরা দেখেছি। তাহলে এটার মাধ্যমে তিনি কি করতে চান? বা পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল ভিসার চুক্তি করেছেন তিনি, যেন কোনো বিপদ আসলে টুক করে পাকিস্তানের বিমানে উঠে ভিসা ছাড়াই উঠে চলে যাওয়া যায়, ওখানে গিয়ে অন অ্যারাইভেল ভিসার ছিলটা মেরে পাকিস্তানে ঢুকে যাওয়া যায়। এই ব্যাপারটা তো আমরা দেখছি। পাকিস্তানের মানে একদিকে আপনি বলছেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ, এটা যদি মেনে নিই তাহলে এটা মানে এটা অবশ্যই এজেন্ডা বাস্তবায়ন করলে সেটা তো খারাপ বিষয়। কিন্তু আমরা তো প্রকাশ্যে দেখছি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস। তাহলে সেটা ভালো হয় কি করে? সেটা তো একটা বড় প্রশ্ন। এই বড় প্রশ্নের মাঝেই আমরা মানে যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, এবং অনেকে অনেক ধরনের কথা যেগুলো বলছেন সেই কথাগুলোকে আমরা নানাভাবে ব্যাখ্যা তো করতেই পারি। যেমন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, তিনি বলেছেন যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তাকে হেয় প্রতিপন্ন করলে ব্যক্তির চেয়ে দেশের সুনাম বেশি ক্ষুণ্ণ করা হয়। তিনি এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি যে তার ১.৫ বছরে 1টি টাকার বিনিয়োগও আনতে পারেননি, কিন্তু মুখে বুলি আউড়েছেন যে আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছে লোকজন, পৃথিবীর লোকজন আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছেন। তার চেলা প্রতিনিয়ত বলে গেছেন যে প্রফেসর ইউনূসকে কোনো কিছু চাইতে হচ্ছে না, যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই সবাই বলছে তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো। এই বাণীগুলো শুনিয়েছেন, কিন্তু কাজের বেলায় যেই ঢুডু সেই ঢুডুই আমরা দেখেছি যে একেবারে তলাবিহীন ঝুড়ি, তার বক্তব্যের সঙ্গে কাজের কোনো মিল নেই। বিডাতে যে ভদ্রলোককে এনে বসিয়েছেন, বিনিয়োগের বস্তা পচা বুলি আউড়েছেন, বিনিয়োগ কি 1 টাকার বিনিয়োগ আমরা পেয়েছি? বরং প্রফেসর ইউনূসের সময়ে অন্তত 75% বিনিয়োগ কমতে দেখেছি আমরা। তাহলে তিনি এই আন্তর্জাতিক সুনামটা কিভাবে কাজে লাগিয়েছেন? হ্যাঁ, কাজে লাগিয়েছেন। নিজের 666 কোটি টাকা কর মওকুফ করেছেন, নিজের প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, সরকারের মালিকানা কেড়ে নিয়েছেন। এই ব্যাপারগুলো তিনি করেছেন। এই জন্যই তিনি হয়তো বিশ্ববরেণ্য একজন খেলোয়াড়, এবং তিনি মানে লোকাল খেলোয়াড় না, তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নিজেই বলেছেন। এবং আন্তর্জাতিক মানের এই খেলাটাতে যারা এখনো মুগ্ধ নয়নে অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করেন, তারা যে বোকার স্বর্গরাজ্যে আছেন সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এবার আসি আগস্টের প্রসঙ্গে। যে কথা কালবেলা যে প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করেছিল, যে আগস্টে শোডাউনের ব্যাপার আওয়ামী লীগ ভাবছে কিংবা কমিটি গঠন করছে। এই যে কমিটি গঠন, এটা পুরনো ব্যাপার, এটা নতুন কোনো ব্যাপার না। মানে অনেক দিন আগে থেকেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে, এবং কমিটি দিয়ে বরং মানে ছাত্রলীগের নেতাকর্মীদের তারা বিপদে ফেলছে। সেটা তাদের ওয়াইজ ডিসিশন কিনা সেই বিতর্ক রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই কমিটির ব্যাপারটা পুরনো ব্যাপার। আগস্টকে কেন্দ্র করে কালবেলা যেটা বলছে, যে প্রতিবেদনটা তারা সাজানোর চেষ্টা করেছে, সেই প্রতিবেদনটাকে আমার মনে হয়েছে যে একটা অন্তঃসার শূন্য প্রতিবেদন। কারণ আগস্টে
তাদের বড় ধরনের শোডাউন করা এই ব্যাপারটা আদতে হবে না তার পেছনে বেশ কিছু যুক্তি আছে। একটা যুক্তি অন্তত আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে জুলাই শুরু হওয়ার পর থেকেই সরকার মহাসমরে জুলাই দিবস পালনের উৎসব করবে। সেখানে বিভেদ ভুলে এনসিপি জামাত সব এক কাতারে এসে দাঁড়াবে। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অন্তত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সময় সরকার এবং বিরোধী দলের মধ্যে অনৈক্যের যে সুর, সেই সুর আমরা দেখব না, তারা ঐক্যবদ্ধ থাকবে। এরকম অবস্থায়, এই ঐক্যবদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ উত্থান পর্ব সাজাবে, আওয়ামী লীগ ব্যাপক শোডাউন করবে এবং সেই শোডাউন একটা বড় ধরনের সাংঘর্ষিক পর্যায়ে যদি চলে যায় তাহলে তার ধকল তারা সহ্য করতে পারবে কিনা সেগুলো যদি তাদের মাথায় থাকে, তাহলে আমার মনে হয় না যে কালবেলার এই তথ্য কিংবা এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা কিংবা বাস্তবতা রয়েছে। আমি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কারণ এই পত্রিকার উপরে যথেষ্ট আস্থা আছে আমার, কিন্তু এটার বাস্তবতা আমার মনে হয় যে একেবারেই নেই এই মুহূর্তে। পুলিশের যে আশঙ্কা 23 জুনকে কেন্দ্র করে, বরং সেটা একটু আধটু হতে পারে, কারণ 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ হয়তো চেষ্টা করতে পারে সারা দেশে বিভিন্ন জায়গায় ওই ঝটিকা মিছিল করতে, এটুকুই করতে পারবে হয়তো। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এত বেশি মজবুত হয়ে যায়নি যখন নেতারা দেশের বাইরে পালিয়ে আছেন, সেই মুহূর্তে তারা দেশে একটা মানে বড় কিছু করে ফেলবে, একটা অভ্যুত্থানের মতো করে ফেলবে, আগস্টে একটা বিপ্লবের মতো করে ফেলবে, সবাইকে প্রস্তুত হতে হবে, এরকম কোনো বাস্তবতা অন্তত তাদের কার্যক্রম, তাদের শক্তিমত্তা এবং তাদের নেতাদের বিভিন্ন ধরনের কথা, এগুলোতে মনে হয় না। তাদের নেতারা যে কথাগুলো বলছে, এই কথাগুলো মূলত কর্মীদেরকে উৎসাহিত করা, উজ্জীবিত করার এক ধরনের মানে কৌশল, যে কৌশলটা রাজনীতিতে থাকাটা অপরাধ নয়। দর্শক, আপনার কি মনে হয় আগস্টকে কেন্দ্র করে যে সময়ে সরকার, বিরোধী দল সব পক্ষ, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ সব পক্ষ এক সূত্রে গাঁথা হয়ে যাবে অন্তত, সেই সময়ে আওয়ামী লীগ বড় ধরনের শোডাউন করবে, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।